আজকে পড়ানোর বিষয় হচ্ছে হাইড্রোজেন বন্ড। কেমন, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের ক্লাস 11-এও এবং বিভিন্ন যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে কিন্তু এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে। এখন হাইড্রোজেন বন্ড পড়ার আগে আমাদের কটা একটা টার্ম আমাদের আগে জানতে হবে। কি সেটা? না, অ্যাক্টিভ হাইড্রোজেন কি। কেমন, কোনো একটা কম্পাউন্ড যদি হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে তাহলে তার মধ্যে অ্যাক্টিভ হাইড্রোজেন থাকতেই হবে। কেমন, তাহলে এই অ্যাক্টিভ হাইড্রোজেনটা কি এবং হাইড্রোজেন বন্ড কীভাবে গঠিত হচ্ছে তার ব্যাখ্যায় আমি প্রথমে যাচ্ছি। দেখো আমরা কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোনো হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন পরমাণু যদি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে লেগে থাকে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মিনস অক্সিজেন, ফ্লোরিন, এই ধর নাইট্রোজেন, এদের সঙ্গে যদি লেগে থাকে তাহলে সেই হাইড্রোজেনগুলোকে আমরা সক্রিয় হাইড্রোজেন বা অ্যাক্টিভ হাইড্রোজেন বলবো। এবং এই সক্রিয় হাইড্রোজেন বা অ্যাক্টিভ হাইড্রোজেনগুলোই হাইড্রোজেন বন্ড গঠনে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল দেখো, যেমন ধরো H2SO4, H2SO4, যেমন এখানে যদি এর স্ট্রাকচার দেখো, S ডবল বন্ড O, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড OH, এই হচ্ছে H2SO4 এর স্ট্রাকচার। এখন এখানে যে দুটো হাইড্রোজেন পরমাণু আছে তারা দেখো তীব্র ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তীব্র ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। তাই এদেরকে আমরা অ্যাক্টিভ হাইড্রোজেন বলতে পারি। যেমন এরকম ধরো আরও অনেক এক্সাম্পল আছে, তার মধ্যে আরও দেখাচ্ছি। দেখো, যেমন ধরো এই এক্সাম্পলটা আমাদের অন্য কাজেও লাগবে, সেটা হচ্ছে ধরো H3PO3, এর স্ট্রাকচার কীরকম? ফসফরাস, ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড H। কেমন, তাহলে এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন কোনগুলো? এরা হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন, A আর A। এ কিন্তু অ্যাক্টিভ হাইড্রোজেন নয়, কেননা এ ফসফরাসের সঙ্গে লেগে আছে। ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু অনেক কম। তাই কোনো যৌগের অণুতে উপস্থিত সব হাইড্রোজেনই যে অ্যাক্টিভ হাইড্রোজেন হবে তা কিন্তু নয়। যে হাইড্রোজেনগুলো তীব্র ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে লেগে থাকবে তারাই হবে অ্যাক্টিভ হাইড্রোজেন বা সক্রিয় হাইড্রোজেন। এবং এই সক্রিয় হাইড্রোজেনগুলোই হাইড্রোজেন বন্ড গঠনে ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখো দুটো এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরো একটা এক্সাম্পল HF, অণু। কেমন, এই HF অণুতে ফ্লুরিন হচ্ছে স্ট্রং ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার সঙ্গে যে হাইড্রোজেনটা লেগে আছে তাহলে সে হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা কি না, অ্যাক্টিভ হাইড্রোজেন। এখন এখানে কি ঘটনা ঘটে? ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের বেশি হওয়ায় ফ্লুরিন কি করে না, HF এই যে বন্ড থেকে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেয়, তাই না? তাই তো ইলেকট্রোনেগেটিভিটির সংজ্ঞা দেয়। যার ফলে ফ্লুরিনের মাথায় ডেল মাইনাস চার্জ জেনারেট করে, সামান্য ঋণাত্মক চার্জ জেনারেট করে। কেন? ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। আর এর ইলেকট্রনগুলো ফ্লুরিনের দিকে সরে যাওয়ায়, ইলেকট্রনটা ফ্লুরিনের দিকে সরে যাওয়ায় এর মাথায় ডেল পজিটিভ চার্জ জেনারেট করে। কেমন, এখন এইরকম ধরো আরও কিছু অণু, যেমন ধরো এদিকে আবার লিখছি আমি, ধরো আর একটা HF অণু, তার ক্ষেত্রেও সেম ফ্যাক্টর হয়। এখানে ডেল মাইনাস চার্জ জেনারেট করে, এর ডেল প্লাস চার্জ জেনারেট করে। পরবর্তী একটা অণু HF, তার ক্ষেত্রেও সেম জিনিস ঘটে, এর মাথায় ডেল মাইনাস, এর মাথায় ডেল প্লাস চার্জ জেনারেট করে। কেমন, তাহলে এইভাবে আরও পরের অণুও হতে পারে, এদিকে আরও অণু হতে পারে। এখন দেখো, যার ফলে কুলম্বের সূত্র কি বলছে, দুটো বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে, তাহলে এদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই যে তীব্র আকর্ষণ বলের একটা সৃষ্টি হয়, কেমন, এরপরের অণুগুলোর মধ্যে এটা হতে পারে, আরও অণু লেগে থাকতে পারে।
এই অণু লেগে থাকতে পারে, কেমন আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই যে বলটা এটাকেই বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটাকেই বলা হয় হাইড্রোজেন বন্ড। এটাও হাইড্রোজেন বন্ড, এটাও হাইড্রোজেন বন্ড, এটাই হাইড্রোজেন বন্ড। তাহলে কি না, কোনো একটা সক্রিয় হাইড্রোজেনের সঙ্গে ওর কাছাকাছি থাকা কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে যে আকর্ষণ বলটা সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। কেমন, আমি আর একটা এক্সাম্পল দিই, এটা একটা এক্সাম্পল দিলাম, আর একটা এক্সাম্পল দিয়ে দেখো। যেমন হচ্ছে অর্থো নাইট্রোফেনল। এই অর্থ ব্যাপারটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছি, অর্থো নাইট্রোফেনল। তাহলে ফেনল মানে হচ্ছে OH থাকবে, এখানে OH থাকবে, কেমন। আর অর্থ পজিশন কোনটা, এটা আর এটা, আমি এদিকে আঁকছি। নাইট্রো গ্রুপ হচ্ছে এইটা, এর মাথায় ডেল মাইনাস চার্জ, এর মাথায় ডেল প্লাস চার্জ, আর কি এই এই কেমন। তাহলে এই দুটোর মধ্যে কি হবে, এটা ডেল মাইনাস ডেল প্লাস। কেন ডেল প্লাস, এখান থেকে ইলেকট্রন টেনে নিয়েছে, আর নাইট্রোজেন থেকে এদিকে ইলেকট্রন সরেছে বলে এর কী হচ্ছে ডেল মাইনাস চার্জ, ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়, কেমন। এটাও কিন্তু হাইড্রোজেন বন্ড, এটাও কিন্তু হাইড্রোজেন বন্ড, কেমন। তাহলে এই দুটো টাইপের অণুর কথা আমি বললাম। এখন এই দুটোর মধ্যে আমাদের ডিফারেন্স, তাহলে এটা অ্যাক্টিভ হাইড্রোজেন হবে, এটাকে আমরা অ্যাক্টিভ হাইড্রোজেন লিখতে পারি, এটা অ্যাক্টিভ হাইড্রোজেন, কারণ তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে লেগে আছে, তাহলে অ্যাক্টিভ হাইড্রোজেন। তো দেখো এই ওপরের যে হাইড্রোজেন বন্ড আর নিচের হাইড্রোজেনের মধ্যে বন্ডের মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্সটা, এটা দেখো দুটো অণুর মধ্যে সৃষ্টি, একই ধরনের অণু যদিও, দুটো একই ধরনের অণুর মধ্যে সৃষ্টি হয়েছে, কেমন। আর এটা দেখো একটাই অণু, তার দুটো মূলকের মধ্যে সৃষ্টি হয়েছে। কি বললাম, এটা দুটো অণুর মধ্যে সৃষ্টি হয়েছে। এটা একই ধরনের অণু আমি এক্সাম্পল দেখিয়েছি, এরপরে আমি দুটো ভিন্ন ধরনের অণুও দেখাতে পারি, কেমন। তাহলে এটা হচ্ছে একই ধরনের দুটো অণু বা দুটো ভিন্ন ধরনের অণুর মধ্যে সৃষ্ট হাইড্রোজেন বন্ড। আর এটা হচ্ছে একটাই অণু, তার দুটো গ্রুপের মধ্যে সৃষ্ট হাইড্রোজেন বন্ড, কেমন। এই বন্ডটাকে, এই টাইপের হাইড্রোজেন বন্ডকে আমরা বলবো ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। যেমন তোমাদের স্কুলের ধরো ক্লাস 10-এর সঙ্গে ক্লাস 11-এর খেলা হচ্ছে, সেটা কি ইন্ট্রা স্কুল কম্পিটিশান। আর ধরো তোমাদের স্কুলের সঙ্গে পাশের কোনো একটা স্কুলের খেলা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টার স্কুল কম্পিটিশান। তাহলে এটা হচ্ছে ইন্টারমলিকিউলার, আর এটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন বন্ড কাকে বলে। অ্যাক্টিভ হাইড্রোজেন কি, তার এই হাইড্রোজেন বন্ডের দুটো ভাগ, সেটা একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার। এখন এই দু টাইপের হাইড্রোজেন বন্ডের মধ্যে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, এর বাংলা হচ্ছে, ভালো করে শুনবে, এর বাংলা হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ড। আর এর হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, কেমন। এবার তোমাদের যেটা হিসেবে মনে রাখার সুবিধা হবে সেটা দিয়ে মনে রাখবে। এখন এই ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডের ওপর কিন্তু কোনো যৌগের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক নির্ভর করে। আবার বলছি, এই ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডের ওপরই কিন্তু কোনো যৌগের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এগুলো কিন্তু নির্ভর করে। ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড গঠিত হলে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড গঠনের সম্ভাবনা আর থাকে না, যার কারণে কি হয়, যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের হ্রাস ঘটে। আবার বলছি, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডের কারণে যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে। কোনো যৌগের অণুতে যদি ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড গঠন হয়ে যায়, তাহলে কিন্তু ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড গঠন হওয়ার চান্সেস আর কমে যায়, যার কারণে ওদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক হ্রাস ঘটে। কেমন, এর আমি এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আর একটা পয়েন্ট মনে রাখবে, এই যে অণুগুলো অণু পরস্পর যুক্ত হয়ে রইল,
এগুলোকে বলা হয় এদের সংগণিত অবস্থা। সংগণিত মানে অনেকগুলো অণু পরস্পর যুক্ত হয়ে আছে, এগুলোকে বলা হয় ওদের সংগণিত অবস্থা। যত বেশি সংগণিত হতে পারবে অণুগুলো তত তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে। যেমন এবার আমি ডাইরেক্ট, এটা হচ্ছে থিওরির পার্ট, এবার আমি ডাইরেক্ট কোশ্চেনে যাচ্ছি, এক্সাম্পল দিয়ে দিয়ে কোশ্চেন বলছি, আর সেগুলো তোমরা কোশ্চেনগুলো খাতায় নোট করবে। ফার্স্ট কোশ্চেন যেটা হয় সেটা দেখো, বললো HF তরল কিন্তু HCl গ্যাসীয় কেন? মানে হাইড্রোজেন ফ্লুরাইড হচ্ছে তরল, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড, নট হাইড্রোক্লোরিক অ্যাসিড, জলে মেশানো হয়নি, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড এটা গ্যাসীয় কেন? তার ব্যাখ্যাতে যাই, চলো। তাহলে ফার্স্ট আমরা দেখছি HF এর ব্যাপারটা। HF আর কি HCl। তাহলে এখানে দুটোই আমরা অ্যাক্টিভ হাইড্রোজেন হিসেবে ধরতে পারি, কিন্তু কে বেশি অ্যাক্টিভ হবে? অবশ্যই এই হাইড্রোজেনটা বেশি অ্যাক্টিভ হবে। কেন? ইলেকট্রোনেগেটিভিটি, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি মাচ মোর গ্রেটার দ্যান ক্লোরিন। তাহলে যে চার্জের সেপারেশনটা হচ্ছে, এখানে যে ডেল মাইনাস চার্জ হচ্ছে, এখানে ডেল প্লাস চার্জ হচ্ছে, এখানে ডেল মাইনাস, এখানে ডেল প্লাস চার্জ, এখানে ডবল মাইনাস করলাম, ডবল প্লাস করলাম। কেন? দেখো, ফ্লুরিনের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা ক্লোরিন অপেক্ষা বেশি হওয়ায় এখানে চার্জের ডেন্সিটিটা এদের চার্জের ডেন্সিটি অপেক্ষা বেশি হবে, কারণ ফ্লুরিন বেশি ইলেকট্রন টানতে পারবে। ক্লোরিনের আকারও বড়, ইলেকট্রন টানলেও সেটা কম টানতে পারে, এবং আকার বড় হয়, ইলেকট্রন ঘনত্বটা ফ্লুরিনের থেকে অনেক কম হবে। যার কারণে HF অণুগুলোর মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা গড়ে ওঠে সেটা অনেক স্ট্রং হাইড্রোজেন বন্ড হয়। কিন্তু HCl অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা গড়ে ওঠে সেটা কিন্তু অনেক দুর্বল হয়, বা অনেক সময় বলা যায় যে গড়ে ওঠে না, হাইড্রোজেন বন্ড গড়ে ওঠে না, উইক হয়। কেমন? যার কারণে HF সাধারণ অবস্থায় তরল, কিন্তু HCl সাধারণ অবস্থায় কি না, গ্যাসীয়। কেমন? ক্লিয়ার? নেক্সট আরেকটা কোশ্চেন, এটা ফার্স্ট কোশ্চেন, এর সঙ্গে অর দিয়ে আমি আরেকটা কোশ্চেন বলছি। দেখো, H2O সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু H2S গ্যাস কেন? একই কারণ, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি সালফারের থেকে বেশি। তাহলে জলের অণুগুলোর মধ্যে যে হাইড্রোজেন বন্ড গড়ে উঠবে, কী ধরনের হাইড্রোজেন বন্ড? না, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, দুটো অণুর মধ্যে গড়ে উঠেছে, তাই এখানে সবই ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড গড়ে উঠবে। সেটা H2S এ উপস্থিত ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড অপেক্ষা অনেক শক্তিশালী। যার কারণে একে কী হয়, আমাকে যদি গ্যাসে পরিণত করতে হয় তাহলে বেশি উষ্ণতা দিতে হবে। সাধারণ উষ্ণতায় কিন্তু গ্যাসে পরিণত হবে না, এর বন্ধনগুলো ভাঙতে পারা যাবে না। কিন্তু এদের কি হয়, সাধারণ উষ্ণতাতেই এর হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যায়, দুর্বল হাইড্রোজেন বন্ড হওয়ায়, যার কারণে এরা সাধারণ উষ্ণতাতে গ্যাস। তাহলে যে আমি অ্যান্সারটা কীভাবে লিখবো সেটা এটা দিয়ে বলে দিচ্ছি। যেমন তোমরা এটাতে লিখবে, প্রথমে বলবে H2O এবং H2S এ উপস্থিত কেন্দ্রীয় পরমাণু যথাক্রমে অক্সিজেন এবং সালফার। কেন্দ্রীয় পরমাণুগুলোর ইলেকট্রোনেগেটিভিটির ক্রম হলো অক্সিজেন গ্রেটার দ্যান সালফার। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ায় এবং আকার ক্ষুদ্র হওয়ায় H2O অণুগুলির মধ্যে যে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড গড়ে ওঠে সেগুলি অনেক বেশি শক্তিশালী, এবং এই শক্তিশালী ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ডের মাধ্যমে H2O অণুগুলি সংগণিত অবস্থায় থাকে। অপরদিকে H2S অণুতে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম হয়, H2S অণুগুলোর মধ্যে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড অনেক দুর্বল হয়, যার কারণে সাধারণ উষ্ণতায় H2O তরল, কিন্তু H2S গ্যাস। ক্লিয়ার আশা করি? ব্যাস, এটা হচ্ছে একটা কোশ্চেন। নেক্সট একটা কোশ্চেন বলছি, দেখো তোমরা ক্লাস 10-এ সমাবয়বতা পড়েছিলে। কিসে? না, অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা সমাবয়বতা পড়েছিলে। যে সমাবয়বতার ব্যাপারে একটা উদাহরণ দিয়ে, এটা তোমাদের পড়া জিনিস। বললো C2H6O, এই যৌগটায় এই গঠন সংকেত, এই সংকেত বিশিষ্ট দুটো যৌগ যাদের স্ফুটনাঙ্ক আলাদা। কি কি তোমরা জানো? সেটা কি?
একটা হচ্ছে ইথানল CH3CH2OH, আর একটা হচ্ছে ডাইইথাইল ইথার। কেমন এটা? এখন বললো কার এদের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি, দুটোরই সঙ্গে এটা, এবার দুটোর স্ফুটনাঙ্ক আলাদা, কার স্ফুটনাঙ্ক বেশি হবে তোমায় বলতে বললো। কেমন? তাহলে দেখো স্ফুটনাঙ্ক যখন এখানে বলছি, যখন আমরা হাইড্রোজেন বন্ড নিয়ে করছি, দেখো এদের কিন্তু আণবিক ভর কিন্তু সেম। অ্যাকচুয়ালি স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে? স্ফুটনাঙ্ক নির্ভর করে হাইড্রোজেন বন্ডের ওপর, ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের ওপর, আর আণবিক ভরের ওপর। ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা আমরা পরে পড়ব, আমরা এখন হাইড্রোজেন বন্ড আর আণবিক ভরে যাচ্ছি। যেহেতু এদের সংকেত এক, তাই স্থূল সংকেত এক, তাই এদের আমরা বলতে পারি যে এরা আণবিক ভরটা এদের সেম। তাহলে এখন কার ওপর ডিপেন্ডেন্ট? না, হাইড্রোজেন বন্ডের ওপর। ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে এখানে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কিন্তু অ্যাক্টিভ হাইড্রোজেন। এখানে কিন্তু অ্যাক্টিভ হাইড্রোজেন, কিন্তু এই যৌগটায় কোনো অ্যাক্টিভ হাইড্রোজেন নেই, কারণ এই হাইড্রোজেনগুলো কার্বনের সঙ্গে লেগে, এরা অ্যাক্টিভ হাইড্রোজেন নয়। অক্সিজেনের সঙ্গে কোনো হাইড্রোজেন লেগে নেই, তাই এটা কিন্তু অ্যাক্টিভ হাইড্রোজেন নয়। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে কি হবে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠিত হবে অণুগুলোর মধ্যে, কিন্তু এর ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠন হওয়া সম্ভব নয়, যার কারণে এর অণুগুলো সংগঠিত অবস্থায় থাকে। সংগঠিত অবস্থায় থাকার কারণে এদের ওই হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়, যার কারণেই এদের স্ফুটনাঙ্ক বেশি হয়। আর এখানে হাইড্রোজেন বন্ড গঠিত না হওয়ায় এদের স্ফুটনাঙ্ক কম হয়। কেমন? নেক্সট, এটা তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা বললাম। কি বলবো? না, ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার উভয়েরই আণবিক ভর একই হওয়া সত্ত্বেও ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথার অপেক্ষা বেশি কেন? কেমন? নেক্সট থার্ড কোশ্চেনে যাচ্ছি। দেখো থার্ড কোশ্চেনটা একটু অন্য ধরনের। এখানে ইন্টার এবং ইন্ট্রা দুই প্রকার হাইড্রোজেন বন্ড দিয়ে কোশ্চেনটা আসবে, এখানে অ্যাপ্লাই করতে হবে। বললো অর্থ নাইট্রোফেনল এর স্ফুটনাঙ্ক প্যারা নাইট্রোফেনল থেকে কম কেন? থার্ড কোশ্চেন হচ্ছে অর্থ নাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক প্যারা নাইট্রোফেনল অপেক্ষা কম কেন? দেখো অর্থ নাইট্রোফেনলের ছবিটা আমি আঁকি। অর্থ নাইট্রোফেনলের স্ট্রাকচারটা কি একটু আগেই করা হলো। এই N O ডবল বন্ড O ডবল বন্ড O OH। এখন তাহলে এদের কার মধ্যে হাইড্রোজেন বন্ডটা হবে? এই হাইড্রোজেন বন্ডটা ফর্ম করবে, তাই না? এই হাইড্রোজেন বন্ডটা ফর্ম করবে। যেমন এটা কি টাইপের হাইড্রোজেন বন্ড? না, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে এখানে এর যে অ্যাক্টিভ হাইড্রোজেনটা আছে সেটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড গঠন করতেই ব্যবহার হয়ে গেছে। এ কিন্তু অন্য অণুর সঙ্গে আর লেগে থাকতে পারবে না, তাই না? কিন্তু তাহলে এদের কি অণুগুলো সব সেপারেট হয়ে গেছে। তরল আর গ্যাসের মধ্যে ডিফারেন্সটা কি? বা কঠিন তরল আর গ্যাসের মধ্যে ডিফারেন্সটা কি? কঠিনে অণুগুলো কাছাকাছি থাকে, ক্লোজ প্যাক থাকে, তরলের ক্ষেত্রে একটু দূরে সরে যায়, গ্যাসের ক্ষেত্রে অনেক দূরে সরে যায়। তাহলে এখানে অণুগুলো পরস্পর থেকে কোনো আকর্ষণ বল ওদের মধ্যে কাজ করছে না, অনেক দূরে দূরে আছে। কিন্তু কেন? তার কারণ হচ্ছে এর যে সক্রিয় হাইড্রোজেনটা সেটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড গঠনে ব্যবহার হয়ে গেছে। কিন্তু যখন আমরা প্যারানাইট্রোফেনলে যাচ্ছি, এটা অর্থ নাইট্রোফেনল, এবার যখন প্যারানাইট্রোফেনলে যাচ্ছি, প্যারানাইট্রোফেনলটাকে আমি একটু ঘুরিয়ে আঁকছি। কেমন? তাহলে প্যারানাইট্রোফেনলে যখন যাচ্ছি, তাহলে দেখো এখানে দুটো, যেহেতু এই নাইট্রো গ্রুপটা আর ওএইচ গ্রুপটা দুটোর বিপরীতে আছে, তাহলে এতটা দূরে কিন্তু হাইড্রোজেন বন্ড গঠন করা সম্ভব নয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড গঠন করা সম্ভব নয়। তার জায়গায় ওরা কি করবে? নিকটস্থ অন্য যে অণু আছে তার OH এর সঙ্গে এই O হাইড্রোজেন বন্ড গঠন করবে। যেমন এ আবার
পরেরটার সঙ্গে গঠন করবে, এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে কি বন্ড গঠন হচ্ছে, না এখানে গঠন হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, মলিকিউলার হাইড্রোজেন বন্ড। যার কারণে এটা কি হয়, না এর অণুগুলো সংগঠিত অবস্থায় থাকতে পারে। তাই প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক অর্থোনাইট্রোফেনল অপেক্ষা বেশি, কারণ এখানে যদি এদের আলাদা করতে হয় অণুগুলোকে, তাহলে এই বন্ডগুলোকে ভাঙতে হবে। কিন্তু এখানে তো বন্ড ভাঙার দরকার নেই, কারণ এখানে অণুগুলোর মধ্যে বন্ড নেই, এখানে একটা অণুরই দুটো গ্রুপের মধ্যে বন্ড হয়ে গেছে, যার কারণে এর স্ফুটনাঙ্ক এর থেকে বেশি। কেমন? নেক্সট, এটা একটা পার্ট বললাম। নেক্সট আবার একটা কোশ্চেন দেখো, বলছে অ্যাসিটিক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল এর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি এবং কেন? বলছি দেখো, 4 নম্বর কোশ্চেন, ইথাইল অ্যালকোহল CH3 CH2OH, ইথাইল অ্যালকোহল। আর কি না অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড HCOOH এর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি? দেখো, যদি আণবিক ভরের হিসেব করো, এর আণবিক ভর কত হচ্ছে, কার্বন 12 করে 24, হাইড্রোজেন আছে কটা 6, আর অক্সিজেন কত আছে 16, তাহলে কত হচ্ছে না 46। এর যদি হিসেব করো, কার্বন 12, অক্সিজেন 32, হাইড্রোজেন হচ্ছে 2, এর হচ্ছে 46। এই তো আণবিক ভরের হিসেবে। তাহলে দুজনেরই আণবিক ভর সেম, তাহলে স্ফুটনাঙ্ক কার উপর ডিপেন্ড করবে, হাইড্রোজেন বন্ডের উপর। তাহলে এখানে দেখো সক্রিয় হাইড্রোজেন এখানে প্রেজেন্ট, এখানে সক্রিয় হাইড্রোজেন আছে, তাই তো। এবার এরটাই চলো, এটা সক্রিয় হাইড্রোজেন আছে নাকি দেখি। এর গঠন আঁকো, তোমরা ক্লাস 10এই শিখেছো কীরকম একে দেখতে। C ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, এই হচ্ছে একটা H। তাহলে এটাও দেখো, এটাও কিন্তু সক্রিয় হাইড্রোজেন, এটা কিন্তু ওর অ্যাক্টিভ হাইড্রোজেন। কেমন? তাহলে দুটোর মধ্যেই অ্যাক্টিভ হাইড্রোজেন উপস্থিত। ক্লিয়ার ব্যাপারটা? এবার তাহলে দেখা যাক যে তাহলে এখানে কি ব্যাপারটা হবে। এখানে কারোরই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হবে না। তাহলে এখানে কি হবে, কি ঘটনাটা ঘটে যার কারণে স্ফুটনাঙ্কের পার্থক্য ঘটে? তাহলে দেখো, এর যদি আমরা হাইড্রোজেন বন্ড দেখাই, তাহলে কীরকম হাইড্রোজেন বন্ডটা, না এই CH2, সিঙ্গেল বন্ড CH3, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড ধরো H, বা এইভাবে আমরা আনলাম H। এরপরে আর একটা যে অণু আছে, তার ধরো H, সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3। তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে উঠছে। কেমন? তাহলে এদের দুটো অণুর মধ্যে একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। কেমন? একটা। ক্লিয়ার? এবার আমরা যাচ্ছি দ্বিতীয়টা, মানে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে। ফর্মিক অ্যাসিডের দেখো কি ঘটনাটা ঘটে। ফর্মিক অ্যাসিডের এই C ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড H। আবার ধরো C ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH, সিঙ্গেল বন্ড H। এদের দেখো দুটো অণুর মধ্যে, আগেটা ছিল দুটো অণুর মধ্যে একটা হাইড্রোজেন বন্ড ইন্টারমলিকুলার, এখানে দেখো দুটো অণুর মধ্যে দুটো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড এবং একটা কি হচ্ছে না অষ্টভুজাকার একটা গঠন এরা পাচ্ছে, যার কারণে এর স্থায়িত্ব বৃদ্ধি পায়। এবং দুটো অণুর মধ্যে দুটো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হওয়ায় এই বন্ডগুলোকে ভাঙতে ইথাইল অ্যালকোহল অপেক্ষা বেশি শক্তির প্রয়োজন হয়, যার কারণেই এর স্ফুটনাঙ্ক, ফর্মিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক ইথাইল অ্যালকোহল অপেক্ষা বেশি। কেমন? তাহলে এই কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেনই তোমাদের বইয়ে আছে, এই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের পড়তে হবে। কেমন? তাহলে এই হচ্ছে হাইড্রোজেন বন্ড। নেক্সট দিন আমাদের পড়ার বিষয় হচ্ছে কি না মলিকিউলার অরবিটাল থিওরি। সেটা হলেই এই চ্যাপ্টারটা শেষ। এটা পড়ো, আমি 2 দিন পর আবার ওর ভিডিওটা দেবো। কেমন?